আমি কয়েকটা কোয়েশ্চেন তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। ইটস জাস্ট কি বলে যে স্যাম্পল। এটা সবগুলো কোয়েশ্চেন তো আমি নিয়ে আসতে পারিনি, তো আমি অল্প কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি তোমাদেরকে দেখানোর জন্য যে এই ধরনের কোয়েশ্চেন তোমাদের প্রফ এক্সামে হামেশাই আসবে। তো যে একটা একটা কোয়েশ্চেন তোমাদের খুবই আসে যে নর্মাল ব্লাড গ্লুকোজ লেভেল কিভাবে মেনটেন হয়। তারপরে এই যে আইএফজি আইজিটি এই জিনিসগুলো কি, ইম্পেয়ার্ড ফাস্টিং গ্লুকোজ বা ইম্পেয়ার্ড গ্লুকোজ টলারেন্স, এগুলোর উপরেও কিন্তু তোমাদের যেমন রিটেনে আসবে, শর্ট নোট হিসেবে আসে, ছোট একটা কোশ্চেন হিসেবে লেজুর দিয়ে দিয়ে দেওয়া হয়। এই জন্য আমি তারপরে তোমাদের অসপির যে তোমরা জানো যে প্রসিজিওর স্টেশন থাকে, তার পাশাপাশি কিছু কোশ্চেন আনসার স্টেশন থাকে, তাই তো? সেই কোশ্চেন আনসার যে স্টেশন গুলো থাকে সেখানেও কিন্তু এরকম তোমাদের হাইপারগ্লাইসেমিয়া কি, তারপরে কজেস মানে স্পেসিফাই করে দেওয়া হয় যে 3টা বা 4টা কজ মেনশন করো। এই জন্য আমি তোমাদেরকে এগুলো দিয়ে দিয়েছি যে তোমরা এটা দেখলে বুঝতে পারবা যে তোমাদের আসলে কতটুকু পড়তে হবে। আমাদের এটা জানো যে এটা আমাদের ক্লিনিক্যাল বায়োকেমিস্ট্রি অ্যান্ড এন্ডোক্রাইনোলজি, মানে 5 নাম্বার কার্ডের 5 নাম্বার কার্ড তো, তাই না? হ্যাঁ, 5 নাম্বার কার্ডের 5 নাম্বার আইটেম সম্ভবত। তো আমরা এটা নিয়ে কথা বলার চেষ্টা করব যে আমাদের আজকে লার্নিং অবজেক্টিভস কি, মানে আমরা আসলে কি কি শিখবো এই সেশন থেকে। তার ভিতরে দেখো যে এই যে ব্লাড গ্লুকোজ হোমিওস্ট্যাসিস কিভাবে মেনটেন হচ্ছে এটা নিয়ে একটু কথা বলবো। আমার মনে হয় ব্লাড গ্লুকোজ হোমিওস্ট্যাসিস কিভাবে মেনটেন হয় তোমরা অনেক ভালো জানো। তারপরে ডায়াবেটিস মেলাইটাস বলতে আসলে আমরা কি বুঝি, ডেফিনেশন, তারপরে ক্লাসিফিকেশন কয় ধরনের আছে, বায়োকেমিক্যাল ডিরেঞ্জমেন্টটা কি হয়, আর আমরা কিভাবে মূল কথা হচ্ছে যে আমরা যে ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, মানে একজন মানুষের ডায়াবেটিস হয়েছে কি হয় নাই, এটা কিন্তু আসলে আমাদের এই বায়োকেমিস্ট্রি ল্যাব থেকেই সবসময় এই ডায়াগনোসিসটা করা হয়। এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য। ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া তোমাদের রিটেনে আসে, ভাইভাতে ধরা হয়। ইভেন তোমাদের ব্লাড গ্লুকোজ লেভেল যখন ট্রেডিশনাল প্র্যাকটিক্যাল তোমরা করো, ব্লাড গ্লুকোজ লেভেল তোমরা যখন মানে মেজার করার পরেই তোমাদের যে ভাইভাটা হয়, ট্রেডিশনালের যে ভাইভাটা হয়, সেখানেও তোমাদের এইটার উপরে অনেক কোশ্চেন থাকে। তুমি কত পেয়েছো, এটা কি উইদিন নর্মাল অর বিলো অর অ্যাবাভ নর্মাল, তাহলে এইটা কেন হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এই কারণে কিভাবে তুমি ডায়াগনোসিস করবা, এই সব কিছু চলে আসে। তারপরে যে ওরাল গ্লুকোজ টলারেন্স টেস্ট কি, এই জিনিসগুলো চলে আসে। HbA1c যেহেতু এখন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টুলস আমরা মনে করি, তো এটাও তোমাদের শর্ট নোট হিসেবে আসে। এর সাথে আমরা একটু ডায়াবেটিস মেলাইটাস এবং ডায়াবেটিস আরেকটা, যেহেতু ডায়াবেটিস যখনই বলা হয় তখনই কিন্তু আমরা প্রথমেই ডায়াবেটিস মেলাইটাসের কথাটাই আমাদের মনে আসে, কিন্তু আরেকটা ডায়াবেটিস আছে যেটা ডায়াবেটিস ইনসিপিটাস, তোমরা হয়তো জানো। দিশা বলো তো ডায়াবেটিস ইনসিপিটাস কি জিনিস? ম্যাম হচ্ছে পিডিএস ডায়াবেটিস ইনসিপিটাস, কে বললো ইনসুলিন হবে। প্রডিউস হবে না? আচ্ছা, ডায়াবেটিস ইনসিপিটাসের সাথে কি ইনসুলিনের কোন রিলেশনশিপ আছে? ইনসুলিন প্রোডিউস না ম্যাম, এটাই হরমোন না। হরমোনের এক্স্যাক্টলি, ডেফিসিয়েন্সির জন্য। অ্যান্টি ডায়াবেটিক হরমোন ডেফিসিয়েন্সির জন্য, তাই না? ইয়েস ম্যাম। জি ম্যাম। না, তো এটা যেহেতু চলে আসছে এটার সাথে ডায়াবেটিস মেলাইটাসের সাথে, এই জন্য আমি ডায়াবেটিস ইনসিপিটাস যে জাস্ট একটু তোমাদেরকে রিকল করায় দাও, মনে করায় দাও। সেটা হচ্ছে যে তোমরা তো জানো যে কোনো জিনিসের হোমিওস্ট্যাসিস বলতে আসলে কি বুঝি, বলো তো একটু। হোমিওস্ট্যাসিস বলতে মেইনটেনেন্স অফ দ্য নিয়ারলি কনস্ট্যান্ট কন্ডিশন অফ ইন্টারনাল এনভায়রনমেন্ট। তাহলে এখন গ্লুকোজ হোমিওস্ট্যাসিস মানেও সেমই হবে, যে তার মানে তোমার ইন্টারনাল এনভায়রনমেন্ট বললে আমরা কিন্তু আসলে ব্লাডকে প্রথমে আমাদের মাথায় আসে। তো ব্লাডের ভিতরে যদি তোমার এই ব্লাড গ্লুকোজ যদি কনস্ট্যান্ট লেভেল তুমি মেনটেন করতে পারো, সেটাই হচ্ছে যে তোমার গ্লুকোজ হোমিওস্ট্যাসিস। অ্যাজ ফর এক্সাম্পল চিন্তা করে দেখো যে আমরা যখন খাওয়া দাওয়া করি তখন মানে একসাথে তো আমরা অনেক খাই, তাই না? তো তখন আমার কি হওয়া উচিত ছিল, আমার খাওয়ার পর পর মনে করো ফর এক্সাম্পল কার্বোহাইড্রেট কন্টেনিং ফুড তুমি তো খেলা, খাওয়ার পরে তাহলে তোমার ব্লাড গ্লুকোজ লেভেল একদম স্কাই হাই হয়ে যাওয়ার কথা, কিন্তু তা কিন্তু হচ্ছে না। কারণ তোমার বডির ভিতরে এই ধরনের কিছু সেন্সর বসানো আছে, যারা ওই সেন্সটা নিয়ে তোমাকে আবার ফিডব্যাক দিচ্ছে যে না, তোমার এখন কমায় ফেলতে হবে, তোমার ব্লাড গ্লুকোজ লেভেলকে একটা কনস্ট্যান্ট লেভেলে নিয়ে আসতে হবে। আবার যখন তুমি না খেয়ে থাকতেছো কয়েক ঘন্টা, তখনও কিন্তু আবার তোমার বডির এই সেন্সারগুলো অ্যাক্টিভেটেড হয়ে যাচ্ছে। তার মানে আমার বডির নিজস্ব কিছু মেকানিজম আছে যারা কাজ করে সব সময়ের জন্য আমার একটা কনস্ট্যান্ট ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করতেছে। যেমন দেখো, আমার ব্লাড গ্লুকোজ লেভেল নর্মাল ফাস্টিং কন্ডিশনে না খেয়ে থাকলেও
অ্যাজ ফর এক্সাম্পল আমি বলি যে আমি এই করোনা হওয়ার পর থেকে আগে মাঝে মাঝে করতাম, করোনা হওয়ার পর থেকে চেষ্টা করি যে সোমবার আর বৃহস্পতিবার করে রোজা রাখতে। তো আজকে বৃহস্পতিবার, সেই হিসেবে আমি রোজা রেখেছিলাম। তার মানে তো আমার কি হওয়ার কথা ছিল যে এতক্ষণ না খেয়ে থাকলাম, আমার তো ব্লাড গ্লুকোজ লেভেল 0 হয়ে যাওয়ার কথা, ব্লাড গ্লুকোজ লেভেল একদম পড়ে যাওয়ার কথা। তা কিন্তু হয়নি। তার মানে আমার বডির যে মেকানিজম আমার ভিতরে সেট করা আছে, সে এসে কিন্তু অটোমেটিক্যালি এটা 3.5 থেকে 5.5 মিলিমিটার এটার ভিতরেই রাখলো। আমি ফাস্টিং কন্ডিশনে থাকলেও এটার ভিতরেই কিন্তু ছিল আমার ব্লাড গ্লুকোজ লেভেল। অন দ্য আদার হ্যান্ড, ইফতার করার সময় আমি অনেক কিছু খেয়ে ফেললাম, বিকজ ইফতারের সময় আমাদের সবারই বেশ, আমরা বেশ ক্ষুধার্ত থাকি, তখন আর ওরকম অদ্ভুত জ্ঞান থাকে না যে কি খাবো কি খাবো না, অনেক কিছু খেয়ে ফেলি। তো অনেক খেয়ে ফেলাম, তাই কি হওয়ার কথা ছিল যে অনেক বেশি হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটাও কিন্তু আসলে হবে না। আমার বডি সবসময় একটা কনস্ট্যান্ট লেভেল মেনটেন করবে। এই যে কনস্ট্যান্ট লেভেল মেনটেন করবে, এটাই হচ্ছে হোমিওস্ট্যাসিস। আমি একটু বেশি এক্সপ্লেন করতেছি কারণ MUMC4 তোমাদের সাথে সাথে MUMC5 আছে। তো এখন এই কাজটা করার জন্য মেইন যে দুইটা হরমোন কাজ করে, এটাও তোমরা জানো, যে একটা হচ্ছে ইনসুলিন আর অ্যানাদার ওয়ান ইজ ইনসুলিন, অ্যানাদার ওয়ান ইজ গ্লুকাগন। এবং তোমরা এটাও জানো যে ইনসুলিনকে, এখানে দেখো ইনসুলিনকে আমি একটা কি এর সাথে কম্পেয়ার করেছি, তার কারণ একটু পরে তোমরা দেখতে পাবা যে যে কোনো সেলের ভিতরে যদি আমি গ্লুকোজ ঢুকাতে চাই, তাহলে ইনসুলিনকে আগে যেতে হবে সেখানে, যে অনেকটা কি মানে চাবি দিয়ে আগে ওই তালাটা খুলে দিতে হবে, ওই সেলের তালাটা খুলে দিতে হবে, তাহলেই শুধুমাত্র গ্লুকোজ ঢুকতে পারবে। সেগুলো আবার কতগুলো স্পেসিফিক সেলের জন্য। তো তুমি যখন খেলা, তোমার খাওয়ার পরই তোমার ব্লাড গ্লুকোজ লেভেল অনেক হাই হয়ে গেল, এবং গ্লুকোজ ইজ দ্য মোস্ট পটেন্ট স্টিমুলেটর ফর ইনসুলিন রিলিজ। এই গ্লুকোজটাই যে তখন স্টিমুলেট করবে, কাকে স্টিমুলেট করে বলো তো? এই গ্লুকোজ কাকে স্টিমুলেট করে ইনসুলিন রিলিজ হওয়ার জন্য? MUMC4 বলো। বিটা সেল অফ প্যানক্রিয়াস। বিটা সেল অফ প্যানক্রিয়াস, ভেরি গুড। তো এই গ্লুকোজ যে কাকে স্টিমুলেট করে? বেটা সেল অফ প্যানক্রিয়াসকে স্টিমুলেট করে। বেটা সেল অফ প্যানক্রিয়াস যখন স্টিমুলেটেড হয়, তখন আলটিমেটলি কি হয়? ইনসুলিন রিলিজ করে। তার মানে ব্লাডে যখন গ্লুকোজের পরিমাণও বেশি, তখন কিন্তু ইনসুলিনের পরিমাণও বেশি। ইনসুলিন যে সেলের উপরে ওয়ার্ক করে গ্লুকোজগুলোকে ভিতরে ঢুকানোর জন্য। আচ্ছা, তার মানে এই ইনসুলিন এবং গ্লুকাগন এরা কম্বাইনলি কাজ করে কিন্তু তোমার এই বডির এই হোমিওস্ট্যাসিস, গ্লুকোজের যে হোমিওস্ট্যাসিস, এটা মানে কন্টিনিউয়াসলি মেনটেন করে যাচ্ছে। আমি জাস্ট একটু রিভিউ করে যাই যে কি কি হরমোন আমার আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স অফ প্যানক্রিয়াস থেকে কি কি হরমোন আসে তোমরা দেখলে এই অংশটাকে আমরা তোমরা জানো যে আইলেটস এর মতোই কিন্তু থাকে। এই ল্যাঙ্গারহ্যান্স উনি হচ্ছে যে একজন সায়েন্টিস্ট, উনি এটা প্রথম ডিসকভার করলেন যে প্যানক্রিয়াস, তো আমরা জানি যে একটা এর দুইটা পার্ট আছে, এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন, দুইটা পার্ট, তাই তো? প্যানক্রিয়াস হচ্ছে একটা অর্গান, তো এর এক্সোক্রাইন এন্ডোক্রাইন দুইটা পার্ট আছে। তোমরা জানো যে এক্সোক্রাইন প্যানক্রিয়াস থেকে আমাদের ডাইজেস্টিভ যে জুসগুলো এগুলো আসে, কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট স্প্লিটিং বিভিন্ন এনজাইমগুলো আসে। ইন অ্যাডিশন টু দ্যাট, এখানে কিছু পার্ট আছে যেটাই হচ্ছে যে এই আইলেটস, মানে ছোট ছোট এই আইলেটস এর মতো বসানো আছে, টেইলের দিকে বেশি থাকে। তো সেই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সে কিছু সেল আছে, তার ভিতরে যেমন আলফা সেল, বেটা সেল, ডেল্টা সেল, এফ সেল। তো আমাদের মেইনলি যেটা লাগবে সেটা হচ্ছে বেটা এবং আলফা সেল। বেটা সেল থেকে আমরা জানি যে আসে হচ্ছে যে ইনসুলিন, আর আলফা সেল থেকে আসে হচ্ছে গ্লুকাগন। এখন এই দেখো এই হোমিওস্ট্যাসিসটা কিভাবে মেনটেন হয়, তোমাদের যখন এই ব্লাড গ্লুকোজ হোমিওস্ট্যাসিসটা কিভাবে মেনটেন হয় আমাদের বডিতে, এই ধরনের রিটেনে কোয়েশ্চেন আসে, তখন তোমাদেরকে ওরকম টেক্সট ভাষায় না লিখলেও চলবে। তোমরা যদি এই ধরনের ফ্লো চার্ট করে দিয়ে দাও, তাহলেও তোমরা একদম ফুল মার্কসই পাবা। রাদার আমার কাছে মনে হয় যে এই ধরনের ফ্লো চার্ট করে দিলে সেটা আরো বেশি ভালো হয়। তোমার প্যানক্রিয়াস যে একদম প্যানক্রিয়াসের মতো করে আঁকাতে হবে, নট নেসেসারিলি মোটামুটি একটা দাগ দুগ দিয়ে ওটারে যদি ভিতরে লিখে দাও যে এটা প্যানক্রিয়াস, তাহলে এক্সামিনার বুঝে যাবে তুমি কার কথা বলতেছো। তাহলে প্যানক্রিয়াস তুমি খাইলা, মানে এই এখন আমার যে অবস্থা, এখন খাওয়ার পরে আমার খুবই হাঁসফাঁস লাগতেছে। তো খাওয়ার পরই কি হয়, আমার ব্লাডের গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে গেছে। এই ব্লাডে যে গ্লুকোজের পরিমাণ অনেক বেড়ে গেল, সেই কিন্তু যে স্টিমুলেট করলো কাকে রিলিজ করার জন্য? ইনসুলিন রিলিজ করার জন্য। কাকে? যে প্যানক্রিয়েটিক বেটা সেলকে স্টিমুলেট করলো। প্যানক্রিয়েটিক বেটা সেল থেকে যে ইনসুলিন আসলো, সে এসে কি করবে? সে ওই সেলুলার আপটেক বাড়ায় দেওয়া, মানে সমস্ত তোমার বডিতে আদার্স যে টিস্যুগুলো আছে সেইগুলোর ভিতরে গ্লুকোজগুলোকে ঢুকায় দিবে। তাহলে গ্লুকোজগুলোকে যদি সেলের ভিতরে ঢুকায় দেয়, তাহলে কি হবে? ব্লাডে বেড়ে যাবে না কমে যাবে?
কমে যাবে। ব্লাডে কমে যাবে, তাই না? এই বেসিক জিনিসগুলো তোমরা একটু বুঝে নাও। তোমরা অনেক সময় পরীক্ষাতে এই জিনিসগুলো বলতে পারো না। তো এটা হচ্ছে মূল কথা, যে এখন তুমি কিন্তু নিজেই ডায়াবেটিস হলে কি হয় বুঝতে পারবা। কারোর এই প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আসতেছে না, তাহলে কি হবে বলো? প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আসলো না, তাহলে কি অবস্থা হবে? গ্লুকোজ লেভেল কম মানে হবে না। হ্যাঁ, তখন ছেলের প্যানক্রিয়াস মধ্যে থেকে আপনি থাকবেন। পারসিস্টেন্ট আপটেক হবে হাইপারগ্লাইসেমিয়া না, হয়ে যাবে। সেলের ভিতরে আপটেক তো হবে না, তাই না? তাহলে সেলের ভিতরে যদি আপটেক না হয়, আলটিমেট এন্ড রেজাল্ট কি হবে? ব্লাডে বেড়ে যাবে, ব্লাডে বেড়ে যাবে, তাই না? তাহলে এই ডায়াবেটিসে এই ঘটনাটাই ঘটে। টাইপ 1 ডায়াবেটিসে যেটা হয় যে প্যানক্রিয়াটিক বেটা সেল বেশিরভাগ সময় মানে মেইন কজ তো এখনো আননোন, বলা হয় যে অটো ইমিউন ডিজিজের রেজাল্টেই টাইপ 1 ডায়াবেটিস হয়। এই জন্য এটার আরেকটা নাম হচ্ছে জুভেনাইল অনসেট। সাধারণত খুব আর্লি এজে এটা ডিটেক্ট হয় বা আর্লি এজে এটা প্রডিউস করে। কি হয় যে কোনো একটা মানুষের অটো ইমিউন ডিজিজ এই জন্য বলা হয় যে নিজের সেলের এগেনস্টেই নিজে অ্যান্টিবডি প্রডিউস করে কি করে ওই সেলকে ডিস্ট্রাকশন করে দেয়। তো সে নিজেই নিজের সেলকে চিনতে পারে না, মানে সেলফকে চিনতে পারে না। না চিনতে পেরে ও এগেনস্ট অ্যান্টিবডি প্রোডাকশন করে ওটাকে ডিস্ট্রাকশন করে দিল। আলটিমেটলি কি হলো? বেটা সেল যদি ডিস্ট্রাকশন হয় তাহলে কোনো ইনসুলিন আসবে না। কোনো ইনসুলিন যদি না আসতে পারে তাহলে মানে হোয়াট উইল হ্যাপেন আফটার ইনটেকিং কার্বোহাইড্রেট রিচ ডায়েট? তুমি কার্বোহাইড্রেট রিচ ডায়েট নিলা, নেওয়ার পরে তো তোমার ব্লাডে গ্লুকোজ লেভেল বেড়ে যাবে। গ্লুকোজ যেহেতু স্টিমুলেট করতে থাকবে, ওকে বারবার আঘাত দিতে থাকবে যে তুমি ইনসুলিন দাও, বাট ওর তো সেই ক্যাপাসিটি নাই, বিকজ সে ইনসুলিন দিতে পারছে না। তার তো সেলুলার ডিস্ট্রাকশন হয়ে গেছে, সেলগুলো নষ্ট হয়ে গেছে। তাহলে সে কোনো ইনসুলিন দিতে পারলো না। ইনসুলিন যদি না দিতে পারে তাহলে ইনসুলিন যে কাজগুলো করতেছিল তার কোনোটাই হবে না। ইনসুলিন যদি যে কাজ করতেছিল তার কোনোটাই যদি না হয়, তাহলে কি হবে? ইনসুলিনের মানে ইনসুলিনকে অ্যান্টাগোনাইজ করে বা ইনসুলিনের এগেনস্টে যে শত্রুপক্ষ আছে যারা কাজ করে, তারা তো সবাই তখন অ্যাক্টিভেটেড হয়ে যাবে। তারা এই অ্যাক্টিভেটেড হওয়ার জন্যই মানে এই আমাদের ডায়াবেটিসের যে সমস্ত ক্লিনিক্যাল ডিয়ারেঞ্জমেন্ট হয় বা যে কনসিকুয়েন্স গুলো হয়, all this happens due to the antagonistic hormone। মানে ইনসুলিন নাই, তাহলে ওই অ্যান্টাগনিস্টিক যে হরমোন গুলো আছে বা তো ওর অ্যান্টি গ্রুপ যেগুলো আছে, ওরা তখন পুরো পাওয়ারটা পেয়ে যায়। তখন ওরা যা ব্যাড ইফেক্ট তোমার বডিতে প্রডিউস করে সবকিছুই প্রডিউস করতে থাকে। তাহলে দেখো এই টিস্যুর ভিতরে চলে গেল, তোমার ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু কমে গেল। অন দ্য আদার হ্যান্ড, মনে করো তুমি ফাস্টিং না খেয়ে যখন আছো তখন তোমার বডিতে সুগার কম নাই, এইটা কি করবে? গ্লুকাগন রিলিজকে স্টিমুলেট করবে। গ্লুকাগন রিলিজকে স্টিমুলেট করলে গ্লুকাগন যে আমরা তো জানি যে আমরা লিভারের ভিতরে মাসেলেরটা ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করতে পারে না, আমরা দুইটা অর্গানে গ্লুকোজকে গ্লাইকোজেন হিসেবে স্টোর করে রাখতে পারি, তাই না? গ্লাইকোজেন কোথায় কোথায় জমা থাকে? লিভারে, লিভার মাসেল। লিভারের মাসেল সেলে থাকে, তাই তো? তো মাসেল সেলের যে গ্লাইকোজেনটা, সে হচ্ছে যে ফর প্রডিউসিং এনার্জি টু দ্য মাসেল, শুধুমাত্র মাসেলকে এনার্জি প্রডিউস করতে পারে, ওইটা ভেঙে আর ব্লাড গ্লুকোজ লেভেল মানে ব্লাড গ্লুকোজ লেভেল মেনটেন করতে পারে না। এটা জানো তো তোমরা, তাই না? জি ম্যাম। জি ম্যাম। এনজাইম থাকে না, তাই তো? একদম লাস্টে যে এনজাইমটা লাগে, ওই এনজাইমটার নাম জানি কি, মনে করতে পারতেছি না। 6 ফসফেটেজ, হ্যাঁ, গ্লুকোজ 6 ফসফেটেজ। হ্যাঁ, গ্লুকোজ 6 ফসফেটেজ এনজাইমটা থাকে না বলে এই লিভারের উপরে তোমাকে ডিপেন্ডেন্ট হতে হয়। তাহলে লিভারে যে গ্লাইকোজেনটা জমা থাকে সেটা তো ইজিলি ভাঙতে পারে। এখন তুমি তোমার বডিতে তুমি ফাস্টিং অবস্থায় আছো, তোমার গ্লুকোজ কম, তখন তোমার কিন্তু কোনো ইনসুলিন আর রিলিজ হবে না, উল্টা ইনসুলিনকে সে স্টপ করে দিবে আর গ্লুকাগন স্টিমুলেটেড হয়ে যাবে। গ্লুকাগন যখন স্টিমুলেটেড হবে, সে যে এই যে গ্লাইকোজেন হিসেবে যে গ্লুকোজটা জমা ছিল, এটা ভেঙে ভেঙে বের হয়ে আসবে। প্লাস একই সাথে সাইমালটেনিয়াসলি আরেকটা কাজ করবে, সেটা হচ্ছে কি গ্লুকোনিওজেনেসিসকে স্টিমুলেট করে দিবে। তাহলে দুইটা ওয়েতেই তুমি খেয়াল করে দেখো যে তোমার ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু আস্তে আস্তে বেড়ে যাবে। তো গ্লাইকোজেনোলাইসিসটা ফার্স্ট স্টার্ট হয়ে যায়, তারপরে আস্তে আস্তে যদি আমি যদি এই ফাস্টিংটা প্রলং করি, টাইমের সাথে সাথে গ্লুকোনিওজেনেসিস স্টার্ট হয়ে যায়। তাই এইভাবে আমার ব্লাড গ্লুকোজ লেভেলটা মেনটেন হচ্ছে। তাহলে তোমরা একটু সুন্দর করে এইভাবে দিয়ে দিবা একটা ফ্লো চার্টের মাধ্যমে, তাহলে আর তোমাদের এত কথা লিখতে হবে না। আমি হয়তো বোঝানোর জন্য এত বেশি কথা বললাম। আচ্ছা, এখন গ্লুকোজ হোমিওস্ট্যাসিস আমরা যখন মেনটেন করতে যাই, তোমাদের থেকে ভালোভাবে জিজ্ঞাসা করা হয় যে নাম, দু একটা হরমোনের নাম বলো। এটা হচ্ছে প্রাইমারি হরমোন। প্রাইমারি হরমোন হচ্ছে যে
ইনসুলিন এখানে মেইন রোল প্লে করে, বাকিগুলো আসলে সেকেন্ডারি রোল প্লে করে। আমাদের মেইন মাথা ব্যথা কিন্তু ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যাওয়া নিয়ে, কমা নিয়ে না। ব্লাড গ্লুকোজ লেভেল কমে যায় সেটা খুব রেয়ার কেস, ব্লাড গ্লুকোজ লেভেল বেড়ে যায় এটাই হচ্ছে স্বাভাবিক, বিকজ আমরা তো কিছুক্ষণ পর পর খাই, মানে আমরা তো ইন্টারমিডিয়েন্ট ইটার, কিছুক্ষণ পর পরই দেখা যায় যে আমাদের খিদে লাগে, আমার খাই, কাজে আমার ব্লাডে গ্লুকোজের পরিমাণ বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এবং এই গ্লুকোজটাকে কমাতে হবে, এটার জন্যই আসলে প্রাইমারি ইনসুলিনকে আসতে হয়। এবং ইনসুলিন এসে যেটা করে সেটা সবসময় সে ব্লাড গ্লুকোজ কনসেন্ট্রেশনটাকে কমায় দেয়। আর বাকি যত হরমোন, এই নিচে যতগুলো হরমোন আছে তোমাদের, এটাও পরীক্ষাতে আসে, তোমাদের অস্ত্রতে আসে যে ডায়াবেটোজেনিক হরমোন কি কি। ডায়াবেটোজেনিক হরমোন, রাইট ডাউন দ্য নেম অফ ডায়াবেটোজেনিক হরমোন, তারপর লিস্ট দ্য নেম অফ ডায়াবেটোজেনিক হরমোন। তাহলে এই নিচের যতগুলো হরমোন আছে এই সবগুলো হরমোন কিন্তু ডায়াবেটোজেনিক হরমোন। ডায়াবেটোজেনিক কেন হরমোন আমি বললাম বলতো, কেন দেখতে ডায়াবেটোজেনিক raise our blood glucose level, this hormone. because all these hormone raise our blood glucose level. Exactly. শুধুমাত্র একটা হরমোনের কথা মনে রেখো, ইনসুলিন, যেটা সবসময় চেষ্টা করে হচ্ছে তোমার ব্লাড গ্লুকোজ লেভেল কমাতে। আর বাকি তাহলে এরাই কিন্তু হচ্ছে যে ইনসুলিনের শত্রু। যখন ইনসুলিনের ক্ষমতা কমে যায়, ইনসুলিনের পাওয়ার কমে যায়, এরা তখন আপার হ্যান্ড নিয়ে নেয়। আচ্ছা, তাহলে এরা সবাই হচ্ছে ব্লাড গ্লুকোজ লেভেল বাড়াই দিবে। এই যে এই ছবিটা আমি সবসময় দেখাই তোমাদেরকে, এটা সত্যনারায়ণের বইতে আছে। দেখো যে ইনসুলিন একাই, এই যে আমার উদ্দেশ্য কি, আমি হচ্ছে যে হাইপোগ্লাইসেমিক কন্ডিশনে যেতে চাই না, হাইপারগ্লাইসেমিকও যেতে চাই না, আমি সবসময় নর্মাল লেভেলে থাকতে চাই। তো এই নর্মাল লেভেলে যদি থাকতে চায় তাহলে কি করতে হয়, ইনসুলিন সবসময় কি চেষ্টা করে যে ব্লাড গ্লুকোজ লেভেলটা কমায় রাখতে। আর বাকি দেখো, বাকি সবাই কিন্তু চেষ্টা করে কি বাড়ানোর দিকে, বাকি সবাই বাড়ানোর দিকে চেষ্টা করে। ওকে, এই ছবিটা তোমরা একটু মনে রেখো। এখন কি কি হরমোন এই ব্লাড আমার গ্লুকোজ হোমিওস্ট্যাসিস মেটকে যেমন একটা, আচ্ছা, যে সমস্ত হরমোনগুলো গ্লুকোজ হোমিওস্ট্যাসিসে ইনভলভ, তোমরা বলো তো কোনটা কোনটা গ্লুকোজ হোমিওস্ট্যাসিস? B and C. B and C. আচ্ছা, ভেরি গুড। ডায়াবেটিজেনিক ইফেক্ট কোন কোন হরমোনের আছে দেখো তো? ABE. A B এ বি আর হচ্ছে ABE আচ্ছা, ভেরি গুড। এখন এই আমাদের ইনসুলিন, কেন আমরা যে ইনসুলিনকে প্রাইমারি হরমোন কি, দেখো সেটা হচ্ছে যে এই গ্লুকোজ হোমিওস্ট্যাসিসে কিন্তু এর সেন্ট্রাল রোল কিন্তু ইনসুলিনই প্লে করে। এটা আমরা জানি যে, আমি তোমাদেরকে একটু পরে গ্লুকোজ ট্রান্সপোর্টার দেখাচ্ছি। গ্লুকোজ ট্রান্সপোর্টারের ভিতরে যেমন কোনটা কোনটা ইনসুলিন সেনসিটিভ, কোনটা কোনটা ইনসুলিন ইনসেনসিটিভ, এটাও তোমাদের একটা কোয়েশ্চেন আসে, এমসিকিউতে আসে। তো তোমরা তো জানো যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স প্যানক্রিয়াসে, যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স সেল, এটা হচ্ছে ফ্রিলি পারমিয়েবল, মানে দিস ইজ ইনসুলিন ইনসেনসিটিভ। এইটার ভিতরে গ্লুকোজকে ঢুকানোর জন্য ইনসুলিনের প্রয়োজন হয় না, ইনসুলিনের হেল্প ছাড়াই এটা গ্লুকোজটা সেলের ভিতরে এন্ট্রি করতে পারে। কি ঘটনা ঘটে একটু দেখো, এটা হচ্ছে গ্লুক টু, তাহলে কে এখানে কাজ করে, এখানে হচ্ছে গ্লুট টু কাজ করে। গ্লুট টু কে আর কোথায় দেখছো বলো তো? গ্লুট টুর কথা মনে আছে তোমাদের? গ্লুকোজ ট্রান্সপোর্টার ম্যাম কার্বোহাইড্রেট ম্যাম কার্বোহাইড্রেটের ক্ষেত্রে ফ্রুক্টোজ ডাইজেশন অ্যাবজর্পশন। ম্যাম কার্বোহাইড্রেট ডাইজেশন ইন্টেস্টাইনে, এক্স্যাক্টলি ইন্টেস্টাইনে আমরা জানি যে গ্লুকোজের হচ্ছে দুই পাশে কিন্তু হচ্ছে অ্যাবজর্পশন হয়। একটা হচ্ছে তোমার লুমিনাল সারফেস, Luminous side. হ্যাঁ, ম্যাম একটা ল্যাটারাল লুমেন সারফেসে থেকে যখন সেলের ভিতরে আসে তখন গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, তার ভিতরে গ্লুকোজ আর গ্যালাক্টোজ কিভাবে আসে জানো? সোডিয়াম ডিপেন্ডেন্ট সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট Sodium মেথড। dependent. এই তো আমি একটু তোমাদেরকে এটাও মনে করাই দিলাম। আর এই যখন ব্যাজোল্যাটারাল সারফেসে যখন এটা অ্যাবজর্পশন হয় ফ্যাসিলিটেটেড ডিফিউশনের মাধ্যমে, তখন কিন্তু এই গ্লুট টুটাই আসে, তাই না? সবার ক্ষেত্রে, সেটা গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ সবার ক্ষেত্রে এই গ্লুট টুকে ধরে ওরা বের হয়ে চলে আসে, ব্লাডে চলে আসে। গ্লুট টু আর কোথায় আছে? গ্লুট টু দেখো প্যানক্রিয়াটিক বেটা সেলেও আছে। এখানে যেহেতু এটার জন্য তোমার এই গ্লুকোজকে এই সেলের ভিতরে, প্যানক্রিয়াটিক বেটা সেলের ভিতরে ঢুকানোর জন্য কোনো ইনসুলিনের প্রয়োজন নাই, তাহলে এই গ্লুকোজগুলো মানে স্পন্টেনিয়াসলি ঢুকে যাচ্ছে সেলের ভিতরে। সেলের ভিতরে যখনই ঢুকে যাবে তোমরা, তাদের অক্সিডেশন যখন হবে, এটিপি হবে, মানে গ্লাইকোলাইটিক পাথ হয়ে তারপরে কি হলো, টিসিএস সাইকেল হয়ে এটিপি প্রোডাকশন হলো। এখন যখন এই যে এটিপি এডিপি, তোমরা তো জানো যে এটিপি এডিপি একটা রেশিও আছে, এটিপি যখন বেড়ে যায়, এই রেশিওটা যখন বেড়ে যায়,
তখন কি হয়, তখন এটা এসে কি পটাশিয়াম চ্যানেল, তোমাদের এত ডিটেলস জানতে হবে না, আমি শুধু তোমাদের একটু বলে যাচ্ছি। তোমরা দেখবা যে যাদের আত্মীয় স্বজনের ভিতরে ডায়াবেটিস আছে সবসময় দেখবা যে ক্যালসিয়াম দেওয়া হয়, যে কোনো ওষুধের সাথে দেখবা যে ক্যালসিয়াম দেওয়া হয়। ক্যালসিয়াম কেন দেওয়া হয় এবার তোমরা একটু বুঝতে পারবা, এই মেকানিজমটা একটু বুঝলে। এই যে ক্যালসিয়াম আসলে ডায়াবেটিক পেশেন্টদের ক্যালসিয়াম লাগে বিকজ এই এটিপি যখন বেড়ে গেল এই পটাশিয়াম চ্যানেলটা বন্ধ হয়ে যায়। এটা পটাশিয়াম চ্যানেল বন্ধ হয়ে গেলে এই যে মেমব্রেন ডিপোলারাইজেশন হয়, আলটিমেটলি ক্যালসিয়াম চ্যানেল, এটা একটা ভোল্টেজ গেটেড চ্যানেল, ডিপোলারাইজেশন, রিপোলারাইজেশন, হাইপারপোলারাইজেশন, অল দিজ আর রিলেটেড টু ভোল্টেজ, তোমরা জানো এটা। তার মানে এখানে পজিটিভ চার্জটা বেড়ে গেছে। এই কারণে এই যখনই ক্যালসিয়াম চ্যানেলটা ওপেন হয়, ক্যালসিয়াম ভিতরে ঢুকে যায়। আমরা জানি যে ইনসুলিনটা কি, ইনসুলিনটা তো একটা প্রোটিন, প্রোটিন গুলো সবসময় এইভাবে আমার সেলের ভিতরে জমা থাকে। সেলের ভিতরে জমা থাকে, যখন একটা স্টিমুলেশন পায় তারপরে সে এরকম এক্সোসাইটোসিস, এবং এই প্রোটিনগুলোর সাইজ যেহেতু অনেক বড়, এক্সোসাইটোসিসের মাধ্যমে পরে সেলটাকে রিলিজ করে দেয়। আমি জাস্ট একটা ওভারভিউ তোমাদের দেখাই দিলাম যে এইভাবে আলটিমেটলি, তার মানে তোমার ব্লাড গ্লুকোজের কনসেন্ট্রেশন যখন বেড়ে যাচ্ছে তখন কিন্তু ইনসুলিনের পরিমাণও বেড়ে যাচ্ছে। সাইড বাই সাইড খেয়াল করে দেখো, এখানে গ্লুকোজ বেড়ে গেল, ইনসুলিনও বেড়ে গেল। এটা বোঝানোর জন্য। ওকে, এই পরের ছবিটা আমি এটাই দেখাইছি যে এই জিনিসটা সবসময় মনে রাখবা যে গ্লুকোজ হচ্ছে পটেন্ট স্টিমুলেটর। গ্লুকোজ যখন বেড়ে যাবে সাথে সাথে তোমার ইনসুলিনও বেড়ে যাবে, এবং ইনসুলিনের কাজ কি হবে তখন এসে অন্যান্য সেলগুলোর উপরে। তোমরা কি ডিসকানেক্টেড হয়ে গেছো? কমা দেওয়া। হ্যাঁ, অন্য সেলগুলোকে এসে স্টিমুলেট করে, মানে যারা ইনসুলিন সেনসিটিভ যে সমস্ত সেলগুলো, সেগুলোকে স্টিমুলেট করে ওটার ভিতরে বেশি বেশি করে গ্লুকোজ ঢোকায় দিয়ে ব্লাডে গ্লুকোজের পরিমাণ কমায় দেওয়া হয়। এটাই হচ্ছে মূল কাজ। Anabolic effect. এই যে দেখো ইনসুলিন, এই যে ইনসুলিন যে রিসেপ্টর, প্রত্যেকটা সেলে এরকম ইনসুলিন, যেমন গ্লুট4 হচ্ছে ইনসুলিন সেনসিটিভ। তো এই যখনই ইনসুলিন আসলো, ইনসুলিন এসে কি করলো, ইনসুলিন রিসেপ্টরের গায়ে লাগলো, এটা ইনঅ্যাক্টিভ ছিল, অ্যাক্টিভেটেড হয়ে গেল। এই অ্যাক্টিভেটেড ইনসুলিন রিসেপ্টরটা যে এই গ্লুট4 কে স্টিমুলেট করবে, গ্লুট4 কে স্টিমুলেট করে দিলে তখন কিন্তু এই বাইরের গ্লুকোজ গুলো ভিতরে ঢুকতে পারবে, না হলে ঢুকতে পারবে না। মানে সেলের বাইরে যে গ্লুকোজ গুলো ওয়েটিং এ ছিল, অপেক্ষা করেছিল, তারা এখন ভিতরে চলে আসবে। গ্লুকোজ ট্রান্সপোর্টার কত ধরনের আছে আমি তোমাদেরকে তো এই স্লাইডটা দিয়ে দিব, তোমরা শুধু মনে রেখো যে এই গ্লুট4, যেটা গ্লুট4 মেইনলি থাকে কোথায়, হার্ট, মানে অল টাইপ অফ মাসল, মনে রাখো যে হার্ট এবং স্কেলেটাল মাসল, সব ধরনের মাসল আর এডিপোস টিস্যু, এইখানে যে গ্লুকোজ ট্রান্সপোর্টারটা থাকে সেই গ্লুকোজ ট্রান্সপোর্টারটার নাম হচ্ছে গ্লুট4, এবং এটা হচ্ছে ইনসুলিন ডিপেন্ডেন্ট, মানে এখানে গ্লুকোজ আপটেক করাতে গেলে তোমার ইনসুলিন লাগবে। ওকে, এই জন্যই দেখো যখন মানুষ বেশি মোটা হয়ে যায়, ওবেসিটি কিন্তু একটা হচ্ছে মেজর কজ বা মেজর ফ্যাক্টর ফর ডেভেলপিং টাইপ 2 ডায়াবেটিস। কেন 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 এটা হচ্ছে? কারণ হচ্ছে যখনই তোমার এডিপোস টিস্যু বেড়ে যাবে, এডিপোস টিস্যু বেড়ে যাওয়া মানেই হচ্ছে যে বেশি বেশি তোমার ইনসুলিন সিক্রেশন করতে হবে। একটা সময় কি হয় যে এই বেশি বেশি ইনসুলিন সিক্রেশন করতে যেই তোমার ফ্যাটিগেবিলিটি ডেভেলপ করে বা এক্সজস্ট হয়ে যায় প্যানক্রিয়াটিক বেটা সেলগুলো, সে আর তার নিড অনুযায়ী ডিমান্ড ফুলফিল করতে পারে না, এবং এই কারণে কিন্তু এই রিলেটিভ ডেফিসিয়েন্সিটা ডেভেলপ করে। এই রিলেটিভ ডেফিসিয়েন্সি ডেভেলপ করার কারণেই আলটিমেটলি সে পেশেন্ট ডায়াবেটিক হিসেবে আমাদের সামনে প্রডিউস হয়, বা সে ডায়াবেটিস, সে মানে পেশেন্টটা তখন সে পার্সনটা একটা ডায়াবেটিক পেশেন্ট হিসেবে ডায়াগনোসড হয়। হেলদি ইন্ডিভিজুয়ালে কি হচ্ছে, তোমার এই যে বললাম যে যখনই গ্লুকোজও বেড়ে যাবে, ইনসুলিনও বেড়ে যাবে, নর্মালি প্যানক্রিয়াস থেকে ইনসুলিন আসলো, রিসেপ্টরের সাথে বাইন্ড হলো, এটাকে মানে গ্লুট4 কে স্টিমুলেট করলো, গ্লুকোজ গুলোকে সব ভিতরে ঢুকায় দিল। কিন্তু যদি এই যে দেখো গ্লুকোজও আছে, ইনসুলিনও আছে, ইনসুলিন রিসেপ্টরের সাথে বাইন্ড হলো, এটা স্টিমুলেটেড হলো, ঢুকে গেল, কিন্তু কোনো কারণে ইনসুলিন রিসেপ্টর গুলো ঠিক মতো কাজ করলো না। একটা তো হচ্ছে যদি বেশি বেশি করে ফ্যাট জমা হয়, এটাও একটা কারণ। আরেকটা কারণ হয় যে এই ইনসুলিন রিসেপ্টর গুলো ইনঅ্যাক্টিভেটেড হয়ে গেছে, ইনসুলিন রিসেপ্টর গুলো ইনঅ্যাক্টিভেটেড হয়ে গেছে। তাহলে তোমার বডিতে ইনসুলিন আছে, বাট রিসেপ্টর ইনঅ্যাক্টিভ হয়ে যাওয়ার কারণে রিসেপ্টর তার সেন্সিটিভিটি নষ্ট করে ফেলছে, যে কারণে কি যেটা ডেভেলপ করে, এটার কারণেও কিন্তু তোমার ডায়াবেটিস হতে পারে। হ্যাঁ, ইনসুলিন কি বলছিলাম, রেজিস্ট্যান্স, ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন রেজিস্ট্যান্স কিন্তু দুইটা কারণে ডেভেলপ করে। একটা হচ্ছে তোমার রিসেপ্টর গুলো যদি ইনসেনসিটিভ হয়ে যায় সেটার কারণে হয়, আর একটা যদি বেশি বেশি ফ্যাটি টিস্যু ডেভেলপ, মানে কারো যদি বেশি, দেখো যে
আমি এই জিনিসটা দেখানোর জন্য যে তুমি চাবি নিয়ে গেছো, এই চাবিগুলো রিসেপ্টরের সাথে লাইক এই ইনসুলিন গুলো এই রিসেপ্টরের সাথে কম্পিটেবল, সেই জন্য এই এই ইনসুলিন মানে চাবি হিসেবে কাজ করে তোমাকে তালা খুলতে হেল্প করতেছে। বাট এখানে কি হয়ে গেছে যে ডিফেক্টিভ ইনসুলিন রিসেপ্টর গুলো ইটসেলফ ইজ এ ডিফেক্টিভ থাকার কারণে ইনসুলিন আছে, বাট ওইটা যেহেতু ডিফেক্টিভ ওর সাথে কম্পিটেবল হচ্ছে না, যে কারণে এই ইনসুলিন থাকা সত্ত্বেও সে কাজ করতে পারতেছে না, ইনসুলিনের যে কাজ সেটা সে করতে পারছে না। তাহলে সেই ক্ষেত্রেও তো তার ডায়াবেটিস ডেভেলপ করবে, তাই না? খেয়াল করে দেখো, ইনসুলিনের যে কাজ আছে ঠিকই বডিতে, কাজটা সে করতে পারলো না, তাহলেও তো ডায়াবেটিস ডেভেলপ করবে। ওর কাজ ছিল যে ব্লাড গ্লুকোজ গুলোকে সেলের ভিতরে ঢুকায় দেয়া, সেই কাজ তো করতে পারছে না, তাহলে তো বাইরে মানে ব্লাডে তো অনেক বেশি গ্লুকোজ থাকবে। এবার একটু এক নজর দেখে নাও যে কি করে আমাদের গ্লুকোজ গুলোকে আপটেক মাসেল এবং এডিপোজ টিস্যুতে বেশি বেশি করে ঢুকায় দেয়, গ্লাইকোলাইসিস। সেই ক্ষেত্রে গ্লুকোজের আপটেক বাড়ানো মানে গ্লুকোজের ইউটিলাইজেশনও বাড়ায় দেওয়া, এবং ইউটিলাইজেশন বাড়ানোর মোস্ট ইম্পর্টেন্ট পাথওয়ে হচ্ছে গ্লাইকোলাইটিক পাথওয়ে। এছাড়াও এক্সেসিভ অ্যামাউন্ট যেটা থাকে সেটাকে সে গ্লাইকোজেন হিসেবে জমা করে রেখে দেয়, বা এডিপোজ টিস্যুতে ফ্যাট হিসেবে জমা করে রেখে দেয়, প্রোটিন সিনথেসিসে হেল্প করে, ইত্যাদি ইত্যাদি। এটা করে আলটিমেটলি ইনসুলিন কি করে, ব্লাড গ্লুকোজ লেভেলটা কমায় দেয়। তো এই এমসিকিউ এগুলো আমি তো তোমাদেরকে দিয়ে দেবো, তোমরা এটা দেখে নিও। আর এমএমসি4 তো তোমরা জানোই, তোমাদের কাছে তোমাদের এই কোশ্চেন গুলো অলরেডি বিভিন্ন পরীক্ষার সময় দেওয়া হয়েছে, এই কোশ্চেন গুলোই তোমাদের আসে।